হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে স্পেশাল এপিসোড আপনাদের মতো স্পেশাল দর্শকদের জন্য। আমি দিন কয়েক আগে বলেছিলাম যে আমি আমার এই পিসিটাকে আপগ্রেড করেছি, বেশ কিছু কনফিগারেশন চেঞ্জ করেছি, তার উপর একটা ভিডিও আনবো। আপনারা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছিলেন এই পিসিটার ভিডিও দেখবেন বলে। তারপরে যথারীতি আমি ভুলে গেছি, কিন্তু না, আমরা কোনো রকম পলিটিক্স করি না। আমরা যখন প্রতিশ্রুতি দিয়েছি ভিডিও আসবে, তখন আসবেই, আর এটা এসে গেছে। আজকে আমরা এই বাজেট পিসিটার উপর রিভিউ করব, কি কনফিগারেশন চেঞ্জ করা হয়েছে। আমি এমনভাবে পিসিটাকে বিল্ড আপ করেছি যাতে এখনকার জন্য আমি কম খরচে একটা পিসি বিল্ড করতে পারি, কিন্তু ভবিষ্যতে যদি আমার কোনো রকম পাওয়ারফুল কাজের দরকার হয়, আরও বেশি গেমিং করার দরকার হয়, আরও বেশি পাওয়ারফুল এডিটিংয়ের দরকার হয়, আমি কিন্তু এই পিসিটার থেকেই আপগ্রেড করতে পারবো। এর জন্য আমার এক্সট্রা কোনো খরচ করার দরকার নেই, বা এক্সট্রা কোনো পার্টস আমার কিন্তু নষ্ট হবে না। কিন্তু তার আগে বলে দিই, এটা আমাদের ফ্যামিলির প্রথম পিসি রিভিউ। একটু ভুল টুল হয়ে গেলে ক্ষমা ঘেন্না করে দেবেন নিজ গুণে। তাহলে চলুন না দেরি না করে এই পিসির সাথে আজকে রিভিউ শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই পিসির দামটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। এই পিসিটা আমার বিল্ড আপ করতে খরচ হয়েছে 40,000 টাকার আশেপাশে, কিন্তু আপনারা চাইলে যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে আপনারা 30 থেকে 32,000 টাকায় এই পিসিটা বিল্ড আপ করে ফেলতে পারবেন। এটা কিন্তু ইন্ডিয়ার দামের কথা বললাম। বাংলাদেশে গেলে এই পিসিটা বিল্ড আপ করতে আপনার মোটামুটি 40,000 টাকা লাগবে, আর যদি আপনি আরও একটু হায়ার কনফিগারেশন করতে চান তাহলে 45 থেকে 48,000 টাকার মধ্যে মোটামুটি আপনি কিন্তু এই পিসিটাকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন। এই পিসিটা কিন্তু শুধুমাত্র ওই লো এন্ড কাজের জন্য নয়, এই পিসিটা হাই এন্ড কাজের জন্য। এটা মাথায় রাখবেন, হাই এন্ড কাজের জন্য সব থেকে কম প্রাইস পয়েন্টে একটা বাজেট পিসি বলা যেতেই পারে। তাহলে আমরা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। এখানে আমি দেখুন একটা মনিটর ইউজ করেছি। এই মনিটর কিন্তু আমার সব থেকে পুরনো মনিটর, এসআরের মনিটর, 2013 সালে কেনা ছিল। সুতরাং মনিটরের রিভিউ করে আজকের দিনে লাভ নেই, ব্যাকডেটেড হয়ে গেছে। আপনারা চাইলে কোনো একটা মনিটর চুজ করে নিতে পারেন, ফুল এইচডি প্লাস, এমনকি 60 হার্টজের রিফ্রেশ রেট প্যানেল হলেও চলবে। মনিটর নিয়ে আমি বেশি কথা বলছি না, ডেসক্রিপশন বক্সে আমি কিছু মনিটরের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা আসবো এই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা মেন ইউনিট, সেটার কথায়। এখানে আমি যে ক্যাবিনেটটা ইউজ করেছি সেই ক্যাবিনেটটা একটা আরজিবি ক্যাবিনেট, এবং এই ক্যাবিনেটটা আমি খুবই কম দামে পেয়েছি। আপনারা শুনলেও বিশ্বাস করবেন না, এই ক্যাবিনেটটা এত সস্তা। হ্যাঁ, এই ক্যাবিনেটটা এত সস্তা। এই ক্যাবিনেটটা আমি পেয়েছি মাত্র 2600 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, এবং অ্যামাজনের থেকেই আমার কেনা হয়েছে অনলাইনে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে একবার দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, কারণ দামটাও আপনারা একটা আন্দাজ পেয়ে যাবেন এখন কোন দামে চলছে, আর আপনারা চাইলে ওখান থেকে অর্ডারও করতে পারেন। এই ক্যাবিনেটটা চুজ করার পেছনে আমার 3টে কারণ রয়েছে। এক হচ্ছে এর ভেন্টিলেশন এরিয়া খুব ভালো, অর্থাৎ আপনি যখন একটা পাওয়ারফুল কনফিগারেশন ইউজ করবেন সেই পিসিটা কিন্তু হিট আপ হবে। সেই হিট আপটা পিসির ভেতর থেকে বাইরে বার করার জন্য একটা ভালো ভেন্টিলেশন দরকার, একটা খোলামেলা জায়গা দরকার। সেটা কিন্তু এই সিপিইউর ভেতর বা এই ক্যাবিনেটটার ভেতরে প্রচুর পরিমাণে রয়েছে। এছাড়াও এই ক্যাবিনেটটার কয়েকটা ভাগ রয়েছে, যেমন একটা হার্ড ডিস্কের স্লট রয়েছে, এছাড়াও এসএমপিএস এর জন্য আলাদা স্লট রয়েছে। অর্থাৎ এর যে ডিস্ক ম্যানেজমেন্ট, এর যে কেবল ম্যানেজমেন্ট সিস্টেমটা কিন্তু খুবই ভালো। এছাড়াও এইটা একটা আরজিবি ক্যাবিনেট। শুধুমাত্র আরজিবি ক্যাবিনেট নয়, এই আরজিবিগুলোকে আপনি যখন তখন নিজের পছন্দ মতো কিন্তু চেঞ্জ করতে পারবেন। ওপরের দিকে একটা বাটন রয়েছে, এই বাটনে আপনি যতবার ক্লিক করবেন ততবার কিন্তু আরজিবির কালার চেঞ্জ হয়ে যাবে। মোটামুটি 12 থেকে 16টা কিন্তু আরজিবি কালার এখানে অ্যাভেলেবেল। এছাড়াও এই ক্যাবিনেটের সঙ্গে কিন্তু একটা এক্সট্রা আপনাকে আরজিবি ফ্যান দেওয়া হয়েছিল, যেটা কিন্তু অন্য কোনো ক্যাবিনেটের সাথে আরজিবি ফ্যান এক্সট্রা আপনাকে দেওয়া হয় না, সেটা আলাদা কিনতে হয়। এটা কিন্তু এই ক্যাবিনেটের সঙ্গে দেওয়া হয়েছিল, সুতরাং ওখানেও আপনি একটা এক্সট্রা খরচ বাঁচিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে প্রত্যেকটা প্রয়োজনীয় স্লট রয়েছে। এখানে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, যেটা আমার ক্যামেরা থেকে ডেটাটা কম্পিউটারে নিতে খুবই হেল্প করে। তার থেকেও বড় কথা, ডেটা ট্রান্সফারের স্পিডটা অসম্ভব ভালো। এটা যদিও মাদারবোর্ড আর প্রসেসরের উপর নির্ভর করে, কিন্তু এই যে স্লটটা, এটা একটা লাইফ সেভিং স্লট। তার থেকেও বলে দিই, এখানে একটা 3.1 ইউএসবি স্লট পাবেন, দুটো ইউএসবি 2.0 স্লট পাবেন। সুতরাং আপনি যেটা চাইবেন, কম্প্যাক্ট একটা ডিভাইস। এছাড়া সামনের দিকে আপনি কিন্তু মাইকের একটা হোল পাবেন। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক, অর্থাৎ যেটা আপনি গান শোনার জন্য ইউজ করবেন, সেই একটা স্লট পাবেন। অর্থাৎ গেমিংয়ের সময় যদি আপনি কোনো রকম মাইক হেডফোন ইউজ করতে চান, সেটাও ক্ষেত্রেও কিন্তু এটা সুবিধা আছে। তো ওভারঅল একটা ভালো ক্যাবিনেট কিন্তু আমার মনে হয়েছে। এরপরে আসবো পাওয়ার সাপ্লাইয়ের কথা। এটাতেও কিন্তু আপনার যথেষ্ট গুরুত্ব দিতে হবে, কারণ আপনি যেহেতু প্রত্যেকটা এখানে মাদারবোর্ড থেকে আরম্ভ করে প্রসেসর হাই এন্ড ইউজ করছেন, এখানে যদি পাওয়ার সাপ্লাই ইউনিট আপনি কমা ইউজ করেন তাহলে মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়া বা মাদারবোর্ড পুড়ে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে। তাই জন্য আমি অতটাও পাওয়ারফুল কিছু
কিছু এসএমপিএস ইউজ না করে, কুলার মাস্টার এটা নয়, এটা একটা আমি অ্যান্ড স্পোর্টসের এসএমপিএস ইউজ করেছি, যেটা মোটামুটি আপনি 1800 থেকে 2000 টাকায় অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও লোকাল খোলা মার্কেটে যদি আপনি অ্যাভেলেবেল পান আরও কম দামে পেয়ে যাবেন। খোলা বাজারে এই মালগুলো একটু পাওয়া অসুবিধা, কারণ এখন মেটেরিয়াল নেই বাজারে, স্টক নেই, তাই জন্য স্টক অ্যাভেলেবেল হয়ে গেলে এগুলো কিন্তু আপনি বাজারে খুব তাড়াতাড়ি ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই এসএমপিএসটা চুজ করার পেছনে হচ্ছে আমার এসএমপিএসের জন্য খুব একটা বাজেট ছিল না, কিন্তু যেটা ছিল সেটার জন্য এই এসএমপিএসটা সব থেকে বেস্ট ভ্যালু ফর দ্য মানি লেগেছে। কারণ এই এসএমপিএস এর 4টে SATA পোর্ট রয়েছে, যার জন্য আপনি 4টে হার্ড ডিস্ক কিন্তু এখানে ইউজ করতে পারবেন। এছাড়াও এর যে এসএমপিএস এর ফ্যানটা সেটা 1200 RPM দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনার হিটটাকে অবজার্ভ করতে বাইরে বার করে দিতে খুব হেল্প করবে। তাই জন্য আমি বাজেট ক্যাটাগরিতে এই এসএমপিএসটা ইউজ করি। এরপরে যদি আমরা মাদারবোর্ডের কথা বলি, তাহলে আমরা এখানে ইউজ করেছি আসুসের B50 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা চুজ করার পেছনেও কিন্তু বেশ কিছু কারণ আছে। এই মাদারবোর্ডটা একটা বাজেট ক্যাটাগরির মাদারবোর্ড, মোটামুটি আপনি আজকের দিনে কিনতে গেলে 7 থেকে 7500 টাকায় পেয়ে যাবেন, এবং যদি আপনি অফলাইনে কিনতে চান অফলাইনেও কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। এই মাদারবোর্ডটা চুজ করার পেছনে আমার কারণ হচ্ছে এই মাদারবোর্ডের চারিদিকে একটা LED স্ট্র্যাপ রয়েছে, যেটা কিন্তু খুবই কুল দেখতে লাগে। এছাড়াও এই মাদারবোর্ডটা চুজ করার পেছনে কারণ হচ্ছে এই মাদারবোর্ডে রয়েছে AM4 সকেট, যেটা আপনি Ryzen 3 থেকে Ryzen 7 সমস্ত প্রসেসর লাগাতে পারবেন। অর্থাৎ AM4 এর সকেটে আপনি যদি Ryzen 7 এর একদম টপ ভ্যারিয়েন্টও লাগাতে চান সেটাও পারবেন। অর্থাৎ আপনি এখানে যদি আপনার বাজেট কম থাকে, আপনি Ryzen 3 প্রসেসর কিনে এখন 1 বছর ইউজ করুন, তারপরে যদি আপনার আরও ফাস্টার প্রসেসর লাগে তখন Ryzen 3টা আপনি অন্য কাউকে বেচে দিন, কারণ প্রসেসর তো মোটামুটি খারাপ হয় না। তো পরে চাইলে আপনি Ryzen 7 এ আপগ্রেড হয়ে যেতে পারেন। এই মাদারবোর্ডের সুবিধা হচ্ছে এটা। এবং এই মাদারবোর্ডে 4টে DDR4 র্যাম স্লট রয়েছে। আপনি চাইলে 4টে স্লটে 16GB × 4GB করে 64GB পর্যন্ত কিন্তু আপনি র্যাম বাড়িয়ে নিতে পারেন। 64GB র্যাম আন্দাজ করতে পারছেন? যদিও আমি এখানে 64GB র্যাম কখনোই ইউজ করিনি, এখানে 16GB র্যাম ইউজ করেছি, র্যামের কথা একটু পরে আসছি। এছাড়াও মাদারবোর্ডে একটা NVMe স্লট রয়েছে, অর্থাৎ আমরা এখন SSD যেটা ইউজ করি তারও আরও একটা আপগ্রেড ভার্সন। এই NVMe লাগানোর কারণ হচ্ছে ডেটা ট্রান্সফার স্পিড এখন যেটা SSD তার থেকেও বেশ কিছুটা বেশি। তাই জন্য আপনি যখন এডিটিং করবেন, আপনি যখন গেমিং করবেন, ডেটা ট্রান্সফার স্পিড যত বেশি হবে আপনি কিন্তু একটা ফ্লুয়েন্ট এফিশিয়েন্ট পারফরমেন্স সেখান থেকে পেয়ে যাবেন। এরপরে আমরা আসবো প্রসেসরের কথায়। প্রসেসরের কথা বলতে গেলেই আমি এখানে ইউজ করেছি Ryzen 7 1700 ভার্সন। এই প্রসেসরটা ইউজ করার কারণ হচ্ছে Ryzen 7 এর সব থেকে লোয়ার এন্ডের একটা প্রসেসর, যেখানে আপনি 8টা কোর পাবেন, 16টা থ্রেড পাবেন, এর সঙ্গে সঙ্গে 20 MB পর্যন্ত ক্যাশ ফাইল রয়েছে। অর্থাৎ এই প্রসেসরটা এই বাজেটে সেরা পারফরমেন্স দেবে। এই প্রসেসরটার দাম যদি আপনি দেখেন মোটামুটি 15 থেকে 17,000 টাকায় পেয়ে যাওয়ার কথা, কিন্তু হ্যাঁ এখন যেহেতু স্টক খুবই কম রয়েছে, এই প্রসেসরের দাম আপনাকে 20 থেকে 22,000 টাকা দিতে হবে। এই প্রসেসরটা খুবই ভালো এফিশিয়েন্ট একটা প্রসেসর। আপনি যতই হেভি টাস্কিং করুন, গেমিং করুন, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করুন, কোনোটাতেই কোনো অসুবিধা হবে না। এছাড়াও প্রিমিয়ার প্রো লেভেলের যে সফটওয়্যারটা রয়েছে সেটাতেও 4K এডিটিং খুবই স্মুথলি হয়। এখানে মোটামুটি আপনি 3 বছর 4 বছর এই পিসিটাকে চুটিয়ে ইউজ করতে পারবেন। ফিউচার প্রুফ একটা পিসি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আসবো র্যামের কথায়। এখানে আমি ইউজ করেছি মেন্টে নামক একটা কোম্পানির র্যাম, এবং যেটা আমার 16GB একটা ভ্যারিয়েন্ট। এই র্যামটা চুজ করার পেছনে কারণ হচ্ছে এই র্যামটা স্পিড হচ্ছে 3200 FSB, এবং এখানে একটা 8GB কুল লাইট আছে, যেটা আপনি যখনই পিসি অন করবেন এটার ওপর যে কুল লাইটিং এফেক্টটা আছে না, একটা আলাদা ফিল আসবে বস। যতক্ষণ না আপনি এটা ফিল করবেন ততক্ষণ এটা বলে বোঝানো সম্ভব নয়। এছাড়াও আমি এখানে ইউজ করেছি, আগেই বললাম, একটা 256GB NVMe। এখানে অনেকেই ভুল করে বসেন, আপনারা এখানে একটা 120GB হয়তো SSD বা NVMe লাগিয়ে বসেন। আমি বলবো এখানে কিন্তু মিনিমাম আপনার 240GB বা 250GB কিন্তু একটা NVMe অথবা SSD লাগান। কারণ এখানে যখনই আপনি কিছু সফটওয়্যার ইনস্টল করবেন দেখবেন আস্তে আস্তে যখনই সি ড্রাইভের ক্যাপাসিটি কমতে থাকবে আপনার কম্পিউটার কিন্তু আস্তে আস্তে হ্যাং করা শুরু করবে। তাই জন্য বলবো 240GB বা 50GB এনাফ একটা NVMe ক্ষেত্রে। আর বাদবাকি একটা 1TB হার্ড ডিস্ক লাগিয়ে রাখতে পারেন। যদিও আমার এখানে কোনো রকম হার্ড ডিস্ক লাগানো নেই, আমার যেহেতু একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক আছে, আমি সেটা দিয়ে কাজ করি। এই ওভারঅল যদি আপনি এবার দামগুলো জোগাড় করেন তাহলে দেখবেন ওই ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে মোটামুটি 40,000 টাকার আশেপাশে কিন্তু আপনার দাঁড়াচ্ছে। তাই দাম কমানোর জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, এখানে আমাদের কিন্তু সবার Ryzen 7 এর প্রসেসর দরকার হবে না। আপনারা চাইলে Ryzen 5 এর একটা 3400G প্রসেসর কিনে নিতে পারেন, যেটার দাম কিন্তু মোটামুটি 8 থেকে 9,000 টাকা। এই 9,000 টাকা যদি আপনি দিয়ে ওই প্রসেসরটা কিনতে পারেন তাহলে কিন্তু আপনি এনাফ পারফরমেন্স পাবেন, যার জন্য Ryzen 7 এর ওই 17,000 টাকা কিন্তু আপনার দরকার নেই। মোটামুটি এখানে 8 থেকে 9,000 টাকা আপনার বেঁচে যাবে।
এর সঙ্গে সঙ্গে আপনি 16 GB র্যামের বদলে কিন্তু একটা 8 GB র্যাম নিতে পারেন। এখানেও কিন্তু আপনার 4 থেকে 4,500 টাকা বেঁচে যাবে। তাহলে 9 আর 4 13,000 টাকা বেঁচে গেলে মোটামুটি দেখবেন 30,000 টাকার আশেপাশেই কিন্তু এই পিসিটা আপনি বিল্ড আপ করতে পারছেন। আর এরপরে যদি আপনার আরও হায়ার কনফিগারেশনের দরকার হয় তাহলে তো সেটাও করা যায়। এর সঙ্গে সঙ্গে আমি যে Ryzen 7 এর প্রসেসরটা ইউজ করেছি, এখানে একটা 1050 Ti এর গ্রাফিক্স কার্ড ইউজ করা যায়, কিন্তু আমার এখন গ্রাফিক্স কার্ডের দরকার নেই, তাই জন্য আমি লাগাইনি। আপনি চাইলে ওই 3400G যে ইয়েটা কিনবেন, প্রসেসরটা কিনবেন, তার সঙ্গেও কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ করে আপনি এর পারফরমেন্সটাকে, গেমিং পারফরমেন্স বলুন, এডিটিং পারফরমেন্স বলুন, এটাকে কিন্তু আরও এনহ্যান্স করতে পারেন। তো সেক্ষেত্রে সবটা কিন্তু আপনার বাজেটের ওপর নির্ভর করছে। সো বন্ধুরা, আজ আর বেশি কথা বাড়াবো না। আমি কিন্তু শুধুমাত্র একটা পিসি বিল্ড আপ আপনাদের সাথে শেয়ার করিনি, একটা ডেস্কটপে কীভাবে আপনি পারফরমেন্স এনহ্যান্স করতে পারেন একটা সম্যক ধারণা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি প্রত্যেকটা আইটেমের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে আইটেমগুলো একবার দেখতে পারেন। আরও বেশি যদি কোনো ফিচার্স জানা যায় সেটাও জানতে পারেন। তো এরপরে যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে অ্যাপ্রিশিয়েট করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা আপনার জন্য দেওয়া আছে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী